এবার ওই বিপ্লব বুঝবে মৃত্যু কত ভয়ঙ্কর। কিন্তু ভাইজান, নীলার উপর এতটা ভরসা করা আমাদের মনে হয় ঠিক হয়নি। নীলা যদি দাদার বুকে ছুরি বসাতে না পারে। পারবে, অবশ্যই পারবে। নীলা আমাদের বোন, আমাদের রক্ত। তাছাড়া বাবার লাশ ছুঁয়ে নীলা কসম কেটেছে বাবার খুনিকে সে নিজ হাতে খুন করবে। তুমি ঠিকই বলেছো ভাইয়া। আরে নীলা বোন আমার। হ্যাঁ ভাইয়া, যে সন্তান 15 বছর বিদেশে লেখাপড়া শেষ করে দেশে ফিরে ভেবেছিল তার বাবার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমাবে, বাবার আদর্শ আগে নিজের অতৃপ্ত আত্মাকে তৃপ্ত করবে, বাবাকে মন ভরে বাবা বাবা বলে ডাকবে। অথচ আমি এমনই হতভাগিনী সন্তান যে বিদেশ থেকে ফিরে পেলাম বাবার লাশ। বাবা কথা বলো, বাবা বাবা আমার সাথে কথা বলো, বাবা কথা বলো। তোমরা কিছু ভেবো না ভাইয়া, একবার আমি যখন এই বাড়িতে আশ্রয় নিয়েছি তখন ওই গরিবের দাদার দেহ থেকে মাথাটা আলাদা করে তোমাদের কাছে নিয়ে আসবো। আমি বাবার হত্যার প্রতিশোধ আমি নেবই। কিন্তু নীলা, বিপ্লব মানে ওই দাদা যদি তোকে চিনে ফেলে? না ভাইয়া, সেই সুযোগ আমি দেব না। তাছাড়া এই এলাকার সবাই এখনো জানে আমি বিদেশেই আছি। তাই বলে গা ভাসিয়ে দিলে চলবে না বোন, তোকে খুব সাবধানে চলতে হবে। যতদিন পর্যন্ত বিপ্লবের লাশ তুই আমাদের উপহার দিতে না পারবি ততদিন তোর এই বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই। আমাদের সাথে ফোনেই তো সব কথা হবে। ওকে ভাইয়া। রাজু, এত রাতে তুমি? কথা আছে, বাগানে এসো। বাগানে তুমি যাও, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। যাও। রাজু, তুমি এত রাতে? হ্যাঁ শিউলি, কোনো উপায় ছিল না তাই আসতে হলো। কি হয়েছে রাজু? আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। 5 মাসের জন্য তোমাকে ছেড়ে আমাকে অনেক দূরে থাকতে হবে। 5 মাস? এই 5 মাস আমি তোমাকে দেখতে পাবো না রাজু। এতটা সময় তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো? তোমাকে ছাড়া একটা মুহূর্ত যে আমি থাকতে পারবো না রাজু। শিউলি, আমারও যে তোমাকে ছাড়া ভালো লাগে না, তাই তো আজ তোমাকে মন ভরে আদর করতে ইচ্ছে করছে।